হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এই ভিডিওটা তাদের জন্য যারা ক্লাস 11-এ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। কেন তাদের জন্য? কারণ আমি তোমাদেরকে অলরেডি ইউনিট 3 চালু করেছি। তোমরা খুব ভালো করে জানো কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ইউনিট 3-তে গিয়ে একটু ডিফারেন্স আছে। বাকি সব চ্যাপ্টারগুলো তোমাদের সেম থাকলেও এই পার্টিকুলার ইউনিট 3-তে গিয়ে তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা শিখছো ইন্ট্রোডাকশন টু সি অর্থাৎ সি প্রোগ্রামিং সম্পর্কে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট যারা তারা শিখছে কি এক্সেল সম্পর্কে। এইবার অলরেডি আমরা এই প্রথম চ্যাপ্টারটা করিয়ে দিয়েছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি একটা ভিডিও তোমাদের কাছে চলে গেছে যেখানে অপারেটর সম্পর্কে আর অপারেটর কি সেগুলো সম্পর্কে তোমরা জেনেছো, না ধরনের অপারেটর সম্পর্কে জেনেছিলে। আজকের এই ভিডিওটা এই অপারেটর চ্যাপ্টারের ভিডিও নাম্বার 2, যেখানে তোমরা জানতে পারবে কি করে আমরা ইনপুট আউটপুট এগুলো দিয়ে থাকি, ইনপুট আউটপুট দেওয়ার জন্য কি কি সিনট্যাক্স আমাদের ব্যবহার করতে হবে, কি কি ধরনের জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে, এছাড়া টাইপ কনভার্সন কি করে করতে হবে সেগুলো। তো চলো পার্ট 2টা এক এক করে আমরা তাহলে দেখে নিই। তাহলে এগুলো তো তোমাদেরকে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম কি করে অপারেটরগুলোকে আলাদা করে একটা অপারেটর সঙ্গে কিভাবে তোমরা অপারেটরগুলোকে ব্যবহার করতে পারবে। আজকে যেটা তোমাদের শুরু হবে সেটা হলো হয়ে গেল এখান থেকে অপারেটর প্রেসিডেন্স। এবারে অপারেটর প্রেসিডেন্স কি? দেখো, তোমরা যখন নর্মাল অঙ্ক করো না, সবার ফার্স্টে যোগের কাজ করতে হয়, বিয়োগের কাজ করতে হয়, এরকম পার্টিকুলার নিয়ম আছে। তো যদি তোমার কোনো বড় সরল আছে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তোমরা জানো ভালো করে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে গিয়ে গুণের কাজ বা ভাগের কাজ হবে, তারপরে গিয়ে যোগ বিয়োগের কাজ হবে, এরকম ভাবে অঙ্কটা শেষ হতে থাকে। কিন্তু আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সেখানেও কিন্তু এই নিয়মটাই ফলো করতে হয়, তার উপরেই ডিপেন্ড করে কিন্তু আমাদের কাজ করতে হয়। অপারেটর প্রেসিডেন্স মানেই হলো সেই পার্টিকুলার নিয়ম যার উপরে ভিত্তি করে বড় কোনো এক্সপ্রেশন থাকলে সেই এক্সপ্রেশনকে সলভ করতে হয়। ফার্স্টে এই গুণের কাজ, তারপরে গিয়ে যোগ বিয়োগের কাজ। যেমন এখানে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, কি আছে 5 + 2 × 3। এখানে কোন কাজটা হবে? এই 2 আর 3 গুণ আগে হবে, তারপরে গিয়ে এই 5-এর সঙ্গে যে গুণফলটা থাকবে অর্থাৎ 6 থাকবে, সেই 6 যোগ হবে, তাই তো? এটা সেরকমই। এবার আসে অ্যাসোসিয়েটিভিটি কি। যখন একই প্রেসিডেন্সের একাধিক অপারেটর থাকে তখন এই অ্যাসোসিয়েটিভিটি কাজ করে। এর নিয়ম অনুযায়ী এর আন্ডারে প্রচুর নিয়ম আছে, কিছু কিছু বাঁ দিক থেকে ডান দিকে, কিছু ডান দিক থেকে বাঁ দিকে কাজ করে। যদিও মেজরিটিতেই আমরা জানি যে অঙ্ক সবসময় বাঁ দিক থেকে আস্তে আস্তে ডান দিকে এগোতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার কোনো নিয়মের ক্ষেত্রে আমাদের সেটা উল্টোটা করতে হয়। যেমন পোস্ট ফিক্স, এইখানে অর্থাৎ যে ব্র্যাকেটগুলো থাকে সেই ব্র্যাকেট রিলেটেড যখন আমাদের এক্সপ্রেশন থাকবে বা অপারেটর থাকবে তখন কিন্তু সেটা কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে এগোবে। কিন্তু ইউনারি নামে একটা পার্টিকুলার পার্ট আছে যেখানে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, টাইপ, সাইজ অফ এইসব কাজগুলো কি করতে হয়, ডান দিক থেকে বাঁ দিকে এগোয়। এরপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস এইসব ধরনের কাজ আমরা খুব ভালো করে জানি, এগুলো বাঁ দিক থেকে ডান দিকে এগোবে। তারপরে যোগ বিয়োগ রিলেটেড কাজ যেগুলো বাঁ দিক থেকে ডান দিকে এগোয়। তারপরে আছে রিলেশনশিপ বা কম্পারিজনের অপারেটরের যে কাজগুলো সেগুলোও লেফট টু রাইট সাইডে যায়। তারপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজও সবসময় লেফট টু রাইট সাইডে হয়। তারপরে লজিক, লজিক অ্যান্ড, লজিক অর, এগুলো কি হয়, এগুলোও কিন্তু লেফট টু রাইট সাইডে হয়। সবার লাস্টে কন্ডিশনাল মানে ইফের কাজ যেগুলো হয় সেগুলো রাইট টু লেফট সাইডে কিন্তু হয়ে থাকে। এরপরে আসে অ্যারিথমেটিক এক্সপ্রেশন কি। অ্যারিথমেটিক এক্সপ্রেশন হলো ভেরিয়েবল, কনস্ট্যান্ট আর অ্যারিথমেটিক অপারেটর সমন্বয়ে তৈরি হওয়া একটা জিনিস। এটা হলো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। যেমন দেখতে পাচ্ছ এখানে একটা গুণ রয়েছে, এখানে যোগ, এখানে ভাগ, আবার এখানে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা রয়েছে। পরের প্রশ্ন, টাইপ কনভার্সন কি। টাইপ কনভার্সন মানে তোমার কাছে পার্টিকুলার কোনো একটা ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে নিয়ে যাওয়া। এবার এটা দুটো টাইপ হয়। প্রথমেরটা হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন, যেখানে কম্পিউটার নিজে থেকেই টাইপ কনভার্সন করে ডেটার উপরে বেস করে। যেমন এখান থেকে আমি কোডটাকে কপি করি, তারপরে তোমাদেরকে ভিএস স্টুডিও কোডে গিয়ে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে করবো CLS যাতে ক্লিয়ারলি তোমরা সবকিছু দেখতে পারো। দেখো, এতটা তো নিশ্চয়ই তোমরা লাস্ট দুটো ভিডিওতে বুঝে গেছো, কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমাকে ইনক্লুড stdh মানে হেডার ফাইলটা দিতেই হবে, তারপরে মেন দিয়ে শুরু করতে হবে। এবার দেখো এখানে কি আছে, ইন্ট মানে কি, ইন্ট মানে হলো একটা ইন্টিজার ডেটা টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা। 25 একটা পূর্ণ সংখ্যা। তারপরে আছে ফ্লোট মানে হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে বোঝায়। ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা জেনেছিলাম কি ওটা একটা দশমিক জাতীয় সংখ্যা, কিন্তু ফ্লোটে এই যে বি যে ভেরিয়েবল, আমি বলছি এটার মধ্যে ফ্লোট থাকবে, কিন্তু আমি দিচ্ছি কত, একটা পূর্ণ সংখ্যা। এটা তো কোনো দশমিক সংখ্যা না, 15। প্রিন্ট এ, কাকে প্রিন্ট করা হলো, এ কে প্রিন্ট করা হলো। এবার যখন আমরা কোনো ইন্টিজার টাইপের ডেটা টাইপকে প্রিন্ট করি তখন আমাকে %d বা %i বসাতে হয়। তুমি এখানে d এর জায়গায় i বসাতে পারো, কাজ করবে। এটার মানে আমি c কে বুঝিয়ে দিচ্ছি যে এখানে যেটা প্রিন্ট হবে
সেটা একটা ইন্টিজার ডেটা টাইপ। সি কে আমাকে প্রতিটা ধাপে ধাপে বোঝাতে হয় যে কোনটা কোন ডেটা টাইপের কাজ করছি আমি। তারপরে বলেছি প্রিন্ট এফ বি, কি প্রিন্ট হবে? একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাই দেখো এখানে পার্সেন্টেজ এফ দিয়েছি আমি। পার্সেন্টেজ এফ মানে এই পার্টিকুলার সেকশনে এসে আমাকে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রিন্ট করতে হবে, কিন্তু আমি তো এখানে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়েছিলাম তো শুধু 15 তো কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে কি হবে? আমি যদি এটাকে রান করি এর অ্যান্সার তখন পাবে। দেখো কি আসলো, এতে আসলো একটা ইন্টিজার নাম্বার বা ইন্ট, কিন্তু বিতে আসলো কি 15 পরে দশমিক নিজে থেকে এসে সেটাকে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে দিয়েছে। এটাই হলো ইমপ্লিসিট ডেটা কনভার্সন, যেখানে কম্পাইলার নিজে থেকে ওই ডেটাটাকে কি কনভার্ট করে দিচ্ছে। এরপরে আসে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা ডেটা কনভার্সন। এক্সপ্লিসিটের মাধ্যমে আমরা নিজেরা যারা প্রোগ্রাম ডেভেলপ করছে ডেভেলপাররা সেই পার্টিকুলার ডেটাকে কনভার্ট করিয়ে দেয় তাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এখানে আমার কাছে একটা কোড আছে, জাস্ট এটাকে কপি করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো, ব্যাস। কিছু এরর আছে, এররগুলোকে ফিক্স করে দিই। এবার ঠিক আছে। এটা একটা অ্যাভারেজ বার করার ফাংশন। দুটো ভেরিয়েবল রয়েছে, একটার মধ্যে সাম আছে আর একটার মধ্যে কাউন্ট আছে। আমরা ভালো করে জানি অ্যাভারেজ বার করতে গেলে সামের প্রয়োজন হয় আর কাউন্টের প্রয়োজন হয়, আর এই দুটোর মধ্যে যদি ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এইবার এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মাধ্যমে ফ্লোট সেট করা রয়েছে দুটোই। দেখাচ্ছে এখানে দুটোই আছে কি ইন্টিজারে, কিন্তু যখন আমি রান করব দেখতে হবে ফ্লোটিং পয়েন্ট। এর আগে এক্সাম্পলে সেটা দেখে দিয়েছি, মানে ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, কিন্তু এখানে একটা এক্সাম্পল রয়েছে। এবার আমরা যেটা করবো এক্সপ্লিসিট, মানে নিজেরা কনভার্ট করব। এখানে ফ্লোট লিখে দিয়েছি, অ্যাভারেজ লিখেছি। অ্যাভারেজ ভেরিয়েবলের মধ্যে সাম আর কাউন্টে ভাগ করা হয়েছে অবভিয়াসলি। অ্যাভারেজ আমরা জানি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কনভার্ট করতে গেলে পার্সেন্টেজ এফ বসাতে হয়। আমি এটাকে জাস্ট কি করব, কন্ট্রোল এন দিয়ে রান করব। দেখো এখানে অ্যাভারেজ দিয়ে দিচ্ছে 12.05। এটা কি হয়ে গেল? অ্যাভারেজে কনভার্ট হয়ে গেল। কিন্তু আমি চাই এটাকে অ্যাজ আ ইন্টিজার বানাতে। আমার এই দশমিকের পরের সংখ্যা আমার আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করে কনভার্ট করবো? এখানে ফ্লোটের জায়গায় লিখবে কি INT, ইন্ট। সেম এখানেও ইন্টকে আমরা আউটপুট দিতে গেলে ডি বা আই যে কোনো একটা বসাতে হয়। এবার এটাকে যদি রান করি, দেখো কিসে কনভার্ট হয়ে গেল? এটা ছিল ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটা হয়ে গেল একটা ইন্টিজার নাম্বার। এভাবে তোমরা এক্সপ্লিট মেথডের মাধ্যমে কোনো নাম্বারকে কনভার্ট করতে পারবে। এবার ক্যারেক্টার আইও কি? ক্যারেক্টার আইও মানে ইনপুট আউটপুট। আমরা পাইথনের মাধ্যমে যে ইনপুটগুলো পাচ্ছি সেটাকে বলে ক্যারেক্টার ইনপুট, আমরা যে আউটপুটগুলো পাচ্ছি সেটাকে বলে ক্যারেক্টার আউটপুট। ইনপুট কোনটা? আমরা এই যে সি প্রোগ্রামকে নাম্বার বলছি 25, 2, এগুলো কি? এগুলো সবই ইনপুট। এই যে কোডগুলো এগুলো সবই কি ইনপুটের মধ্যেই তো পড়ে। আর যেগুলো ও আমাকে আউটপুট দিচ্ছে, এই যে অ্যাভারেজ 12 অর্থাৎ যে ক্যালকুলেশনটা, এটা ও আমাকে আউটপুট দিচ্ছে। এটাই হলো ক্যারেক্টার আউটপুট। এবার ফরম্যাট ইনপুট আর আউটপুট, মানে এগুলোকে কি করে আমরা ফরম্যাট করতে পারি। সাধারণত দুটো স্পেসিফিক কমেন্টের মাধ্যমে আমরা এগুলো করি। প্রিন্ট এফ এর মাধ্যমে আমি এতদিন ধরে দেখাচ্ছি তোমাদের, এই প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা কোনো আউটপুট পাচ্ছি। এবার এই প্রিন্ট এফ এর মধ্যে তোমরা কিন্তু অনেকবার দেখেছো আমরা নানা ধরনের ফরম্যাটিং ব্যবহার করছি। কি কি ফরম্যাটিং? যদি কোনো জায়গায় সম্পূর্ণ বা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার থাকে বা ইন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ আই বসাতাম। যদি কোনো জায়গায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডাবলকে বোঝাতে হতো, সেখানে আমি পার্সেন্টেজ এফকে বোঝাতাম। যদি কোনো জায়গায় পার্টিকুলার কোনো অক্ষরকে বোঝাতে হতো, পার্সেন্টেজ সি। যদি কোনো একটা পুরো স্ট্রিংকে বোঝাতে হতো, সেখানে পার্সেন্টেজ এস। একইভাবে কোনো জায়গায় যদি লং ডাবল থাকে, সেক্ষেত্রে পার্সেন্টেজ এলএফ। যদি কোনো জায়গায় হেক্সাডেসিমেল থাকে, অর্থাৎ সে পূর্ণ সংখ্যা অবশ্যই হতে হবে, তাহলে পার্সেন্টেজ ছোট হাতের এক্স বা বড় হাতের এক্স। কোনো জায়গায় যদি অক্টাল পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা পার্সেন্টেজ ও। কোনো জায়গায় যদি আনসাইন পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা ইউ। আর কোনো জায়গায় যদি আমাদের মডিউলাসকে বার করতে হয় উত্তর, সেক্ষেত্রে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে হয়। এগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু পাইথন ঠিকঠাক আপডেট দেবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, আমি এখানে বলছি অ্যাভারেজ হলো একটা ইন্টিজার নাম্বার, কিন্তু এখানে যখন প্রিন্ট করছি তখন আমি এফ বসাচ্ছি, এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমি যেইটাকে রান করবো, দেখো আউটপুটে আমাকে এরর দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এই এররগুলো কিন্তু আসবে। এখানেও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এটাকে জাস্ট করব কপি, এখানে গিয়ে করব পেস্ট, এখানে করব সিএলএস। দেখো একটা ইন্টিজার নাম্বার, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, একটা ক্যারেক্টার যেখানে সিঙ্গেল ডিজিট আছে, আর একটা ক্যারেক্টার যেখানে একটা নামকে স্টোর করা আছে। এগুলোকে সব আমাদের আউটপুট করতে হবে। কি কি? সবার আগে আমি রেখেছিলাম পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় কিসের জন্য? কোনো ধরনের ইন্টিজার নাম্বারকে আউটপুট দেওয়ার জন্য, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে। তারপরে আমরা দেখলাম কি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমাদের কি দিতে হতো? এফ। এখানে .2f মানে দশমিকের পরে দুটো সংখ্যাকে নেওয়া হবে।
এখানে আমরা দেখছি 1 2 3 4 5 5টা সংখ্যা, আমি চাই প্রথম দুটোকে নিতে, অর্থাৎ এই দুটোকে নিতে। তার জন্য এখানে ডট টু এফ দেওয়া হয়েছে, এভাবেও তোমরা করতে পারো। আমি যদি এখানে ডট টু এফ কে সরিয়ে দিই, সেটা অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এরপরে যে প্রিন্ট এর মাধ্যমে বলা হয়েছে কি, এই যে পার্টিকুলার ক্যারেক্টার বা ক্যার দিয়ে আমরা ক্যারেক্টারকে বোঝাই, শুধু যে আছে তাকে শুধু শো করো, মানে সিঙ্গেল একটা একক লেটারকে। তার জন্য সি। কেন, এই দেখো এখানে বলেই দিয়েছিলাম, একক অক্ষরকে শো করার জন্য পার্সেন্টেজ সি কে বসাতে হয়। আর তারপরে আমি অ্যালিস একটা নাম লিখেছি, সেই নামটাকে বোঝানোর জন্য এস দিয়েছি, কারণ অ্যালিস একটা স্ট্রিং। এই যে স্ট্রিং, কোনো যদি লেটার থাকে সেটা সিঙ্গেল কোটেশনে থাকে, পুরো যদি স্ট্রিং থাকে ডাবল কোটেশনে থাকে। এগুলো তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। এবার এটাকে করবো কি, রান 3.14, তারপরে যে অ্যালিস, অ্যান্সার বেরিয়ে গেল। এবার যদি আমি এখান থেকে ডট টু এফটাকে সরিয়ে দিই কি হবে, রান করি, দেখো কি হয়, পুরো যে ভ্যালুটা সেটা আমাকে শো করে দেবে। বুঝতে পারলে? এরপরে আসে স্ক্যানএফ। স্ক্যানএফের মাধ্যমে আমরা কোনো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। যেমন ক্যালকুলেটারে তোমার কাছে কিন্তু আগে থেকে কোনো অ্যান্সার দেওয়া থাকে না, তোমাকে ইনপুট দিতে হয়, সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ তুমি করতে পারো। একইভাবে প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা ইউজারের কাছ থেকে কোনো ধরনের ইনপুট নিতে পারি, কার মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। এখানেও সিনট্যাক্স আছে DIFE, যা যা তোমরা প্রিন্ট এফে করেছিলে স্ক্যানএফেও তাই হয়। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, প্রতিটা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্ড সাইনকে ব্যবহার করতে হবে, কিন্তু কোনো স্ট্রিং এর ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। কি এক্সাম্পল, এখানে পুরো একটা এক্সাম্পল রয়েছে, এটাকে জাস্ট আমি করব কপি, এখানে করব এটাকে পেস্ট, আর এটাকে CLS। কি করা হয়েছে দেখি। আমরা এইটুখানি সবাই জানি যে আমাদের সি প্রোগ্রাম শুরু করতে গেলে এটা লিখতেই হয়। ইন্ট নাম মানে একটা নাম নামে ভেরিয়েবল আছে, তার মধ্যে ইন্ট অর্থাৎ ইন্টিজার নাম্বার সেট করা হবে। কি বলছে প্রিন্টএফ, ফোন নাম্বার, এই নাম নামের যে ভেরিয়েবল তার মধ্যে একটা ফোন নাম্বার থাকবে। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নেব কার কাছ থেকে, যখন প্রোগ্রামটা রান করবে আমার সামনে যে ইউজার থাকবে এই প্রোগ্রামটার ব্যবহারকারী, তার কাছ থেকে। ডি কেন ব্যবহার করেছে, ইন্ট এখানে আছে তার জন্য ডি ব্যবহার করা হয়েছে, ডি এর মাধ্যমে ইন্টিজার নাম্বারকে নেওয়া হয়। এই দেখো এখানে ভেরিয়েবলের দেখতে পাচ্ছ নামের আগে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, তাই এখানে নাম। এরপরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কি, প্রাইজের জন্য। প্রিন্টএফ এর মাধ্যমে বলা হয়েছে কি, একটা প্রাইস এন্টার করুন। স্ক্যানএফ এর মাধ্যমে এফ লেখা হয়েছে, পার্সেন্টেজ এফ এর মাধ্যমে আমরা কোনো ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে থাকি। তারপরে অ্যান্ড প্রাইস, মানে আমরা ভেরিয়েবলের আগে অ্যান্ড সাইন কিন্তু দেবই। এরপরে সিটি, মানে একটা সিটির নাম দিতে হবে। সিটির নামে সিটি দিয়ে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে 20। কেন 20 দেওয়া হয়েছে, আপ টু 20টা লেটার এই পার্টিকুলার সিটির মধ্যে আমরা স্টোর করাতে পারবো। প্রিন্টএফের মাধ্যমে বলা হচ্ছে এন্টার সিটি। স্ক্যানএফ পার্সেন্টেজ এস, এস মানে স্ট্রিং, এটা তো একটা স্ট্রিং, এই যে ক্যারের মাধ্যমে আমরা কোনো স্ট্রিংকে স্টোর করছি। তারপরে সিটি লেখা হয়েছে। এবার একটা ডিফারেন্স কি কিছু বুঝতে পারছো? একটু আগে আমি বলেছিলাম সব সময় আগে @ বসাতে হয়, কিন্তু এক্সেপশনে আমি এটাও তোমাদেরকে বলেছিলাম যেখানে কোনো স্ট্রিং থাকবে সেখানে অ্যান্ড এর প্রয়োজন নেই। দেখো এই যে এই লাইনে, তার জন্য এটাতে যেহেতু আমি একটা স্ট্রিং রাখছি তাই এখানে কোনো দেখো অ্যান্ড সাইন কিন্তু আমি দিইনি। আর সবার লাস্টে তোমার যে ডিটেলসগুলো তুমি দিলে সেই ডিটেলগুলো তোমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাবে। এবার আমি এটাকে করি রান। দেখো সবাইকে ফোন নাম্বার চাইছেন, আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। ঠিক আছে, এটা আমার ফোন নাম্বার, ফোন করবে না কিন্তু কেউ। এন্টারপ্রাইজ আমি ধরো 250 দিলাম, যেহেতু এখানে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করতে হয়। এন্টার দিলাম। সিটি HABRA, আমি হাবড়াতে থাকি। এন্টার ইয়োর ডিটেল, দেখো ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফাইনাল প্রাইস দিয়ে দিয়েছে, সিটি দিয়ে দিয়েছে। এবার এখানে তোমরা চাইলে অন্য কোনো ডিটেলও দিতে পারো। এভাবে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে কোনো ধরনের ইনপুট নিতে পারি। এরপরে আসে ফরম্যাট স্পেসিফায়ার। কি ফরম্যাট স্পেসিফায়ার? সি প্রোগ্রামিং এ ফরম্যাট স্পেসিফায়ার হলো বিশেষ কোড যা প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন %d অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বোঝায়, %f মানে ফ্লোটিং নাম্বারকে বোঝায়, %c অর্থাৎ কোনো ক্যারেক্টারকে বোঝায়, %s কোনো স্ট্রিংকে বোঝায়। এরপরে আছে স্টেপ সিকোয়েন্স। কি স্টেপ সিকোয়েন্সের মাধ্যমে আমরা কোনো ধরনের কাজ করতে পারি। কি কি, যেমন দেখো এখানে \n, \t, \b, ডাবল কোটেশন। n ব্যবহার করা নিউ লাইনের জন্য, t ব্যবহার করা হরাইজন্টাল ট্যাবের জন্য, b ব্যবহার করা ব্যাকস্পেসের জন্য, আর ডাবল কোটেশন ব্যবহার করে কোটেশন দেওয়ার জন্য। দেখো এখানেও আমি ব্যবহার করেছি। এই যে আমি যদি এই নিউ লাইনগুলোকে এখান থেকে কেটে দিই, দেখো অ্যান্সারটা কেমন আসে দেখতে। এবার দেখো আমি রান করলাম, এটা কিন্তু ফাইনাল অ্যান্সারটা ছিল। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে নতুন করে যদি রান করি কি পাই।
আমি এটা নাম্বার, সরি এখানে না, এখানে কি আমি কোনো নাম্বার দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এখানে HABR এ দিয়ে দিলাম। এবার দেখো সব কটা অ্যান্সার যেখানে সুসজ্জিতভাবে পরপর লাইন ওয়াইজ এসেছিল, এখানে সব পাশাপাশি চলে আসলো। আমাদের যদি আউটপুটগুলোকে সুসজ্জিতভাবে দেখাতে হয় তাহলে আমাদের কি নিউ লাইন ব্যবহার করতে হয়। এবার যদি আমি এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিই, আবার এখানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এরকম যে দিয়ে দিই। এইবার যদি আমি রান করি, বারবার ভুল হয়ে যাচ্ছে, এখানে দিতে হবে, দিলাম দিলাম দিলাম, দেখতে পাচ্ছ? ও এখানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, তাহলে এগুলো হুবহু এইরকম ভাবে চলে আসতো। বুঝতে পারলে স্টেপ সিকোয়েন্স কি কাজে লাগে? তো এই হলো তোমাদের এই অপারেটর চ্যাপ্টারটা। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। আর ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো।